ত্রিপুরার একটি জায়গার নাম বুজ্জংনগর। শুনতে সাধারণ লাগলেও এই নামের পেছনে লুকিয়ে আছে নেপাল, রাজস্থান, ব্রিটিশ ভারত আর ত্রিপুরার রাজ পরিবারকে জুড়ে দেওয়ার এক অবিশ্বাস্য ইতিহাস। একজন ব্যক্তি যিনি নেপালের ক্ষমতার রাজনীতি থেকে নির্বাসিত পরিবারের উত্তরসূরি, ভারতের এলাহাবাদে আশ্রয় নেওয়া এক রাজবংশের সন্তান, আর পরে ত্রিপুরার প্রধানমন্ত্রী হয়ে ওঠেন, সেই রানা বুজ্জং এর নামেই তৈরি হয়েছে বুজ্জংনগর। আজ আমরা জানব এই নামের সম্পূর্ণ ইতিহাস। বুজ্জংনগর নামটি এসেছে রানা বুজ্জং বাহাদুরের নাম থেকে। রানা বুজ্জং ছিলেন জাতিগতভাবে নেপালি এবং তার পিতা ছিলেন রানা পদ্মজং বাহাদুর। ত্রিপুরার রাজবংশের সঙ্গে বৈবাহিক সম্পর্কের সূত্রেই তার ত্রিপুরায় আগমন ঘটে, অর্থাৎ এই নামের শুরুই হয়েছে একটি ব্যক্তিকে কেন্দ্র করে, কিন্তু সেই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না। কে ছিলেন সেই রানা? রানা বংশ এবং ক্ষমতার ভিত। রানা পদ্মজং বাহাদুর ছিলেন নেপালের রানা বংশের সদস্য এবং রানা বংশ ছিল অত্যন্ত ক্ষমতাশালী তৎকালীন সময়ে নেপালের। রাজস্থানের প্রাচীন সিসোদীয় বংশের রাজপুত বংশধর এই পরিবার নেপালে এসে এক বিশেষ রাজনৈতিক কাঠামো তৈরি করে। তারা নেপালের মহারাজার প্রধানমন্ত্রী পদটি ছিল এই রানা বংশের নিয়ন্ত্রণে। এরা শুধু প্রধানমন্ত্রীই ছিলেন না, বরং প্রকৃত শাসন ক্ষমতারও অনেকাংশে তাদের হাতে ছিল। এই পরিবারকে বলা হতো নেপালের রাজবংশের মাতুল বংশ। একটি বিশেষ কুল প্রথা ছিল মামার মেয়েকে বা মাতুল বংশের কন্যাকে বিবাহ করা। এই প্রথা অনুযায়ী রানা বংশের যে কন্যাকে রাজা বিয়ে করতেন তিনি হতেন প্রধান রানী এবং তার পিতা হতেন প্রধানমন্ত্রী, অর্থাৎ বিবাহই ছিল ক্ষমতা ধরে রাখার প্রধান উপায়। তাহলে এই জং বাহাদুর ও ক্ষমতার সংঘর্ষ। রানা পদ্মজং, তার পিতা ছিলেন রানা বীর নারায়ণ সিংহ, যিনি দুর্জয়, সাহস এবং অসাধারণ শক্তির অধিকারী ছিলেন। তার বীরত্বের কাহিনী এতটাই জনপ্রিয় হয় যে তিনি জং বাহাদুর নামে পরিচিত হয়ে ওঠেন। এরপর থেকেই তাদের পরিবারে সিংহ নয়, জং বাহাদুর পদবী ব্যবহার করা শুরু হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নেপালের রাজা এবং রানাবংশীয় প্রধানমন্ত্রীর মধ্যে তীব্র ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব শুধু দুই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং দুই পরিবারের মধ্যে জড়িয়ে পড়ে। নেপালের রাজারা ধীরে ধীরে রানাদের হাত থেকে ক্ষমতা নিজেদের হাতে নিতে শুরু করেন। এই সংঘর্ষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এবং জং বাহাদুরের সময়ে তা চূড়ান্ত রূপ পরিগ্রহ করে। শেষ পর্যন্ত নেপালের রাজা সেনাবাহিনীর সাহায্যে অভ্যুত্থান ঘটান। নেপালে অভ্যুত্থান ঘটার ঘটনা আজকের নতুন নয়, সেটা জং বাহাদুরের সময় থেকেই বহাল তবিয়তে। রানাদের ক্ষমতা তখন ভেঙে পড়ে আর রাজার আদেশে রানা পদ্মজংকে দেশ ছাড়া করা হয়। দেশ ছাড়া হয়ে পদ্মজং ব্রিটিশ ভারতে আশ্রয় নেন। তিনি এলাহাবাদের প্রয়াগে একটি সুরক্ষিত প্রাসাদ ক্রয় করেন। এই প্রাসাদটির নাম দেন ফামাউ ক্যাসেল। ফামাউ ক্যাসেল। তিনি এটিকে আরও শক্তিশালী করে তোলেন নিরাপত্তার কারণে। প্রবাসে থেকেও তিনি গুরুত্ব হারাননি, বরং তিনি এলাহাবাদের সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। কেননা বলা হয় রাজা তার রাজত্ব চলে গেলেও তার রাজাগিরি যায় না। তার সঙ্গে প্রতিষ্ঠিত আইনজীবী মতিলাল নেহেরুর মতো ব্যক্তিদের সুসম্পর্ক গড়ে ওঠে, অর্থাৎ নির্বাসন তাকে দুর্বল করেনি, বরং শক্তির নতুন পথ খুলে দিয়েছিল। এবার আসছি ত্রিপুরার সঙ্গে সংযোগ। ত্রিপুরার রাজা বীরচন্দ্র এবং রাজা রাধাকিশোরের সময় সিংহাসন নিয়ে দীর্ঘদিন ব্রিটিশ আদালতে মামলা চলছিল কে সিংহাসনের উত্তরাধিকারী হবেন। এই সূত্রেই ত্রিপুরার রাজ পরিবার সম্ভবত মতিলাল নেহেরুর সংস্পর্শে আসে।
এই যোগাযোগের মাধ্যমেই এলাহাবাদের রানা পরিবার এবং ত্রিপুরার মাণিক্য বংশের মধ্যে সম্পর্ক তৈরি হয়। আর এই সম্পর্কের পরিণতি ঘটে একটি গুরুত্বপূর্ণ বিবাহের মাধ্যমে। রানা পদ্মজংয়ের কন্যা প্রভাবতী দেবীর সঙ্গে যুবরাজ বীরেন্দ্র কিশোরের বিবাহ হয়। এছাড়া বীরেন্দ্র কিশোর অরুন্ধতী দেবীকেও বিবাহ করেন। এইভাবে দুই রাজবংশ নেপাল ও ত্রিপুরা এক সূত্রে বাঁধা পড়ে। এবার আসছি বুদ্ধজংয়ের ত্রিপুরায় আগমন। এই বৈবাহিক সূত্রের ফলেই রানা বুদ্ধজং কিশোর বয়সে ত্রিপুরায় আসেন। পরে তিনি রাজা রাধাকিশোরের দৌহিত্রী ভানুপ্রিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভানুপ্রিয়ার ডাকনাম ছিল ইন্দিরা। পরবর্তীতে তিনি উজ্জ্বলা দেবী এবং কচ্ছের রাজ পরিবারের এক কন্যাকেও বিবাহ করেছিলেন। অর্থাৎ তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি ছিলেন একাধিক রাজবংশের সংযোগস্থল। মাত্র 16 বছর বয়সে 1910 সালে রানা বুদ্ধজং ত্রিপুরার রাজ প্রশাসনে যোগ দেন। প্রথমে তিনি রাজা বীরেন্দ্র কিশোরের এডিসি হিসাবে কাজ করেন। 1915 সালে তিনি রাজকোষের কোষাধ্যক্ষ হন। এরপর তিনি চিফ সেক্রেটারি এবং পরে প্রধানমন্ত্রী পদে উন্নীত হন। তিনি ছিলেন রাজা বীর বিক্রমের মাতুল এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। ত্রিপুরার বাইরেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তার দক্ষতা তাকে জনমানসে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। বীরেন্দ্র কিশোরের মৃত্যুর পর বীর বিক্রমের নাবালক অবস্থায় যে মন্ত্রিসভা গঠিত হয় তাতে রানা বুদ্ধজং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। 1937 সালে তিনি দক্ষভাবে প্রশাসন পরিচালনা করেন এবং পরে বীর বিক্রম তাকে রাজা উপাধি প্রদান করেন। 1941 সালে তিনি ত্রিপুরার প্রধানমন্ত্রী হন এবং 1946 সালের মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। তিনি শুধু প্রশাসক নন, তিনি ছিলেন এক যুগের নির্মাতা। শিক্ষাক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি বনমালীপুরের ঠাকুর পাঠশালাকে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করেন। পরবর্তীকালে এই বিদ্যালয় তার নামেই পরিচিত হয়। তাহলে বুদ্ধজংনগর এটা শুধু একটি নাম নয়, এটা নেপাল থেকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত এক ইতিহাস, ক্ষমতা, নির্বাসন, সম্পর্ক এবং নেতৃত্বের গল্প। একজন মানুষের জীবন একটি স্থানের নাম হয়ে বেঁচে আছে আজও। এই গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ত্রিপুরার স্থান নাম জানতে অবশ্যই নিজের গ্রামের নাম বা নিজের অঞ্চলের নাম, নিজের পাড়ার নাম কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আমি এমন একটা ভিডিও হয়তোবা আপনার গ্রামের নামে, হয়তোবা আপনার অঞ্চলের নামে, হয়তোবা আপনার জেলা বা ডিস্ট্রিক্টের নামে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।